তো যেটা বলতেছিলাম যে এখনকার যে বিশ্ব ব্যবস্থা সেটা খুব কুইকলি চেঞ্জ হয়। আর বর্তমান যে বিশ্বের যে অর্থনীতি ব্যবস্থা সেটা হচ্ছে মানে দেখা যাইতেছে যে প্রায় অনেকগুলা কান্ট্রি তার অন্য কিছু থাক না থাক অ্যাটলিস্ট হচ্ছে আপনার তার ডিফেন্সের থেকে আয়ের একটা অংশ জিডিপিতে যোগ হয় প্রায় প্রতিটা কান্ট্রি। তো এটাই বলার ছিল যে সেটা হচ্ছে আপনি এরকম কিছু অর্থনৈতিক জোন করেন, সামরিক জোন করেন, যেখানে আমরা আমাদের দেশের লোক সবাই আমরা জব করব, আমাদের যেন বাইরে না যেতে হয়, এটা হচ্ছে কথা। আর আমাদের দেশে যদি এরকম ড্রোন অনেক কিছু যদি উৎপন্ন হয় অন্যান্য কান্ট্রির হেল্প নিয়ে, তাহলে তো এটা আমাদের জন্যই ভালো, তাই না? হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের দেশটা বর্তমানে একটা মানে বিনিয়োগ কেন আসবে আর কেন আসবে না, একটা দেশের যারা বিনিয়োগকারী, স্বাভাবিক আপনি যখন একটা বিনিয়োগকারী হবেন তখন আপনি যে অঞ্চলে বিনিয়োগ করবেন সেখানে আপনি ওই অঞ্চলটা দেখবেন যে ওই অঞ্চলটা কি স্থিতিশীল, স্টেবল কিনা, তাই না? ওই অঞ্চলটাতে কি বেশি বৃষ্টিপাত হয় নাকি বেশি রৌদ্র হয়, খুব বেশি ঝামেলা হয়, মারামারি হয়, মানে নিরাপদ কিনা, স্বাভাবিক। তা আমাদের দেশটা ওরকম এখন স্টেবল না, র বিজনেস করতেছে, তো এগুলা ঠিক করতে হবে। এখন যেহেতু দেশটা স্টেবল না, সেক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আপনার এখানে যেহেতু মানে রয়ের একটা বড় ইফেক্ট আছে, তো এইগুলো হচ্ছে আপনার দূর করতে হবে। আর এগুলো দূর করার জন্য আপনার হচ্ছে আইএসআই এর হেল্প নিতে হবে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, ওরা আমাদেরকে খুব হেল্প করতে পারবে, এটা আস্থা রাখেন, ঠিক আছে? তো যে ড্রোন এবং বিভিন্ন টেকনোলজি এটা যে অন্যান্য কান্ট্রি বিশেষ করে তুরস্ক, চীন, এরা যে ইয়াটা করবে আমাদের সাথে যে ডিলটা করবে, এটা নিয়ে একটা মানে সামনে দোয়াশা তৈরি হইতে পারে। কারণ হচ্ছে মানে ওরা হয়তো বা মনে করেন যে করবে কিনা আমি জানি না। দেখেন একটা দেশের চীন যদি এখানে করে, চীন কী চিন্তা করবে যে আমার এই টেকনোলজিটা যেন অন্য কারো কাছে যেন না যায়, তাই না? তুরস্ক যদি করে, তুরস্কর সাথে ইসরায়েলের ক্যাচাল আছে, তাই না? ভারতের ক্যাচাল আছে তুরস্কের সাথে। তো তুরস্ক কিছু মানে তার টেকনোলজি এদিকে শেয়ার করে বা তার ড্রোন শেয়ার করে কি ওরা কি বিপদে পড়বে? সাপোজ এটা এদিকে করলো, ড্রোন কারখানায় করলো, জানি না সামনে কী হয়। তো তুরস্ক করার পরে দেখা হচ্ছে ইন্ডিয়ার হাতে সব কিছু চলে গেল, আর ইন্ডিয়া পাস হয়ে দেখা হচ্ছে ইসরায়েলের সাথে মানে ইসরায়েলের কাছে চলে গেল তুরস্কের টেকনোলজি। একটা উদাহরণ দিলাম। তো এসব অনাস্থা সংকট এগুলা দূর করতে হবে আপনাকে, যেহেতু আপনি এখন সব কিছু জানি না আপনি কি দেশ চালান নাকি সালাউদ্দিন চালায়, সেটা তো একটা বড় প্রশ্ন, সেগুলা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনি এই চ্যালেঞ্জগুলো অবশ্যই দূর করবেন, কারণ মানুষ যেন না বুঝতে পারে জামাত ক্ষমতা আসে না, এটার জন্য অভাবটার জন্য মানুষ না বুঝতে পারে, ঠিক আছে? এদিকে আপনার খেয়াল রাখতে হবে। আর আপনার যেই ছাত্রদল আছে বা আপনার যে দল আছে, এই দলে তো কিছু সাংগঠনিক কিছু মানে সব কিছু মিলে একটা দলের খুব একটা বৈপ্লবিক রেভলিউশনারি একটা আপনার হচ্ছে চেঞ্জ আনা দরকার, তাই না? অনেক কিছু ডিসেন্ট্রালাইজ করা উচিত, কারণ আপনার ছাত্রদল, আপনার দলে অনেক আদুবাই, অনেক অযোগ্য বুইরা যারা প্যাম্পাস বুইরা মানে বিছানায় থাকার কথা, ওরাও সংসদে আসে। তো এগুলো দূর করতে হবে। আপনি চাইলে তো অনেককে কপি করতে পারেন, ছাত্র শিবির আছে, জামাত আছে, ওরা মানে কীভাবে চলে, ওদের স্ট্রাকচারটা কীভাবে, এগুলা মানে মানুষ তো দেখে দেখেও শিখে। এগুলা মানে আমি তো আগেই বলছি যে আপনার সামনে অনেক বড় চ্যালেঞ্জ, কারণ সামনে যে প্রজন্ম, এবার তো ধরেন যে জুলাইটা হয়েছে, এই জুলাই যোদ্ধারা অনেককেই অ্যাটাক করে নেয়, সামনে তো আপনার হচ্ছে আলট্রা প্রজন্ম, এখন তো জেন জেড, তাই না? তো ওদের হাত থেকে বাঁচার জন্য আপনাকে অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে। আপনার
যেই মন্ত্রীগুলা বা যে এমপিগুলার যাদের ঋণ আছে, যারা খুনের আসামি, ওদের থেকে ঋণ উদ্ধার করতে হবে। যারা আসামি তাদেরকে কী বলবো, আর এটা তো আর হবে না, তো এগুলো করতে হবে। তো আরেকটা কথা হচ্ছে, এখন তো এই যে সংসদে আরেকটা বয়ান, সেটা হচ্ছে সে আগের ইতিহাস, মুক্তিযুদ্ধ কারা করছে, কারা বিরোধিতা করছে, এসব ইতিহাস। আমি এটা নিয়ে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এগুলো এখন মানুষ খায় না, সেটা আর এগুলো দিয়ে মানুষকে আর ডিভাইডেড করেন না। একটা জাতি তখনই তার সাফল্যে বুঝতে পারে যখন সে মানে একীভূত থাকে, ঐক্যবদ্ধ থাকে। তো এগুলো না করাটাই ভালো। আর আমরা কোনো হচ্ছে আপনার গরিব না, এটা হচ্ছে কথা। যে আমাদের আমির সাহেব যে এই কথাটা বারবার বলে মাঝে মাঝে, যে আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে। ওই দিন ফুয়াদ ভাইয়ের একটা টক দেখতেছিলাম, তো উনি বললো যে আমাদের মানে এই বাংলা কী ছিল তখনকার সময়, সবচেয়ে ধনী ছিল। সেই ইংরেজ আমলের কথা উনি ইয়া করে বললো আর কি। এরকম আর কি, আমাদেরকে গরিবটা মূলত বানায় রাখা হয়েছে, গোলাম বানায় রাখা হয়েছে। এখান থেকে সব নিয়ে গেছে, তারপর যাই আছে তো এখনও সেম আগের গোলামি চলতেছে। গণতন্ত্রের সবক দিয়ে যেটা চলে আর কি, গোলামি ওটাই চলতেছে। তো এগুলা থেকে উদ্ধার করার জন্য যা যা করার দরকার করেন। আপনি ক্ষমতা থাকেন, সমস্যা নেই তো, আপনি মানুষ থাকে না, আপনি এমন এমন কিছু কাজ করেন যেন আমরাও আপনাকে ভোট দিতে পারি। আপনার উদ্দেশ্যে আরও একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনার দলে অনেক ত্যাগী, অনেক মেধাবী নেতা, ছাত্রদল করে এরকম অনেকে আছে। তো এদেরকে আসলে আপনার স্পেস দিতে হবে, এটা হচ্ছে কথা। কারণ যেই নেতা যত ভিকটিম, সেই নেতাই তত ইয়ার মর্মটা বুঝবে। বা আপনাদের যে জাতীয়তাবাদী যে চেতনা, এটা যারা ওন করে ওদেরকে স্পেস দেন, এটা হচ্ছে আমার পরামর্শ। কারণ আজকে অনেক নেতাকেই দেখতেছি যে জুলাই নিয়ে বা বিভিন্ন ইয়ে নিয়ে অনেক লম্বা লম্বা সবক দেয়। আসল কথা কি, ওই নেতাদের তো মনে করেন যে মানে আমাদের দেশের যে পরিমাণ মানুষের অর্থনৈতিক অবস্থা, ওরা তো জানে না, কারণ ওরা তো থাকে এসি রুমে নেতারা। আর ওদের কোনো আন্দোলন বা কোনো সংগ্রাম, ওদের তো আর কেউ মারা যায় না, ওদের ছেলে বা ওরা তো ইউরোপ আমেরিকাতে আছে, ওরা তো আর এই মর্মটা বুঝবে না। তো যারা মূলত আপনার হচ্ছে এদিক দিয়ে আপনার হচ্ছে ভিকটিম বা যাদের ভিতরে জাতীয়তাবাদী যে চেতনায় আছে, ওদেরকে স্পেস দেন হচ্ছে আপনি সফল হতে পারবেন। আর হচ্ছে দেশের কিছু অঞ্চল আছে যেখানে সার্ভে করা উচিত, তেল, বিভিন্ন রেয়ার আর্থ, এগুলা সার্ভে করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা নিয়ে আসা, যেমন চীন আস্তে আস্তে তেল থেকে বাইপাস হইয়া আপনার হচ্ছে অল্টারনেটিভ নবায়নযোগ্য যে জ্বালানি, ওগুলোতে হচ্ছে আপনার হইতেছে, ডাইভার্ট হইতেছে। এই যে আপনার আরেকটা হিসাব, সেটা হচ্ছে ওপেক থেকে বের হয়ে গেছে কে, সংযুক্ত আরব আমিরাত। তো কেন বের হয়েছে? কারণ ওপেকে একটা নির্দিষ্ট নীতিমালা ছিল যে এই পরিমাণ তেল, এই পরিমাণ গ্যাস উত্তোলন করতে পারবে তুমি। তো দুবাই দেখতেছে যে আমার আরও কিছু সময় পরে, 10-12-15 বছর পরে, যে তেলের চাহিদা তেমন একটা থাকবে না। তা আমি এখন যদি সব সেল করে যদি এই টাকাটা দিয়ে যদি আমি অন্য খাতে ইনভেস্ট করি, তাহলে হচ্ছে আমার কান্ট্রিটা স্টেবল থাকবে, তাই না? যার কারণে ওই ওপেক থেকে বের হয়ে গেছে। তো এরকমভাবে তেলের যে অল্টারনেটিভ ব্যবস্থা, ওগুলা আপনাকে খুঁজে বের করতে হবে, নবায়নযোগ্য জ্বালানির দিকে যুক্ত হবে। কারণ তেল কেন্দ্রিক অর্থনীতি, এই যে এখন তেল নাই, কী পরিমাণ সিরিয়াল, কী একটা অবস্থা, তো এগুলোকে বাইপাস করতে হবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা রাষ্ট্রপতিকে সরান। কারণ আপনারা তো অনেক লম্বা লম্বা কথা বলেন যে এনসিপি, নাহিদ, আসিফ ওরা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছিল, তখন মজা লাগছে। এখন রাষ্ট্রপতিকে সরানোর কথা তারা বলতেছে, এখন তারা কোন মুখে কথা বলে? তারাই তো রাষ্ট্রপতির অধীনে অন্তর্বর্তী সরকারের হয়ে শপথ নিছে। আরে ভাই, এসব ইতিহাস তো আমরা জানি, তাই না? আপনারাই তো রাষ্ট্রপতিকে সরাতে দেন নাই,
আপনারাই তো বলছেন যে সাংবিধানিক যেই শূন্যতা সেটা যেন নষ্ট না হয়, যার কারণে রাষ্ট্রপতিকে প্রয়োজন, তাই না? এটা আপনাদেরই কথা। তো এই রাষ্ট্রপতিকে সরান, ওয়াকারকে চেষ্টা করেন সরানোর, কারণ এগুলো হচ্ছে আপনার গাদ্দার। বুঝতে হবে এগুলো, মানে ওদের ব্লাডে কার রক্ত বহমান, এগুলো বুঝতে হবে আপনাকে। তোদেরকে সরানো লাগবে আর কি, না হয় আপনি কাজ করতে পারবেন না, বা আশেপাশে আপনার অনেক থাকতে পারে, ওদেরকেও আপনার হচ্ছে নিউট্রাল করতে হবে। এর জন্য আপনি প্রয়োজনে বিরোধী দলের সাথে কথা বলেন যে আমরা এরকম একটা প্ল্যান করতেছি, অবশ্যই সেটা সিকিউরভাবে দেখেন বিরোধী দল কী বলে। এখন তো আবার আপনাদের বিরোধী দল জামাত নিয়ে খুব প্রবলেম। জামাত আপনাদের ছায়া এতদিন ছিল, মানে আপনাদের ভাষ্য অনুযায়ী এখন আপনাদের সাথে বিট্রে করছে। আরে ভাই, ওই সময় আপনাদের খুব প্রয়োজন ছিল জামাতের, আর হ্যাঁ জামাতের প্রয়োজন ছিল। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে যে মিত্রতা আজীবন থাকে না। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সৌদির সাথে দুবাইয়ের খুব ধরম মরম ছিল এই কিছু সময় আগেও, কিন্তু এখন খুব প্রবলেম। সুদান নিয়ে প্রবলেম, এই দুই দেশের, সৌদি এবং আরব আমিরাতের, এরকম অনেক প্রবলেম আছে। ইয়েমেন নিয়ে প্রবলেম। তো মিত্রতা আজীবন থাকে না, এটা হচ্ছে কথাগুলো মাথায় রাখতে হবে। আর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে, মানে আপনারা এরকমভাবে দল গোছান যে আপনাদের যেন অন্য কারো হেল্প না নেওয়া লাগতে পারে। আপনার ছাত্রদল বা আপনার দল খুব শিক্ষিত হবে, হবে, ইফেক্টিভ হবে, মানে খুব জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত হয়ে মাঠে থাকবে, এরকম করেন যেন কারো হেল্প না নেওয়া লাগতে পারে। কারণ আরেকটা বিষয় বলে, সেটা হচ্ছে আপনাদের ছাত্রদলের কিছু দেখলাম, নেতার ফোর্স দেখলাম ওই বিজয় দিবসে আর কি, সম্ভবত আপনার হচ্ছে 16 ডিসেম্বরে। তো ছাত্র শিবিরের হচ্ছে আপনার কিছু বাচ্চা বলতে মানে ছোট ছোট ছেলে, ওরা আর কি আপনার হচ্ছে পতাকা বা অন্যান্য প্লে কার্ড নিয়ে নামছিল। তখন ছাত্রদলের থেকে আর কি এটা নিয়ে একটু করা হয়েছিল যে এত ছোটো ছোটো পোলাপান নাকি শিবির করে, খুব ট্রল করা হয়েছিল। আপনি শিবিরকে কেন চিনেন না? শিবিরের বিষয়টা হচ্ছে সে ছোটোবেলা থেকে একটা মানুষ তো ছোটোবেলা থেকে কাদামাটি থাকে, ওকে ছোটোবেলা থেকেই তৈরি করা, মানে মনস্তত্ত্বে এমন কিছু ঢুকিয়ে দেয়া, এটা খুব কাজে দেয় আর কি। তো এগুলো বুঝতে হবে, এগুলো তার আগে বইয়ের দল না। তো আমি তো আগেই বলছি যে এগুলো আপনারা করেন, শিখেন ওদের থেকে, শিখেন। এবং আপনারা শিখবেন কি, আপনারা তো ধরেন যে সালামরে জায়গা দিতেছেন, যাই মন চাইতেছে তাই করতেছেন। হ্যাঁ, ভালো কিছু অনেক সময় করতেছেন, খুব তখন ভালো লাগে আর কি। এখন আপনারা আসছেন গুপ্ত স্লোগান নিয়ে, মানে মোট কথা হচ্ছে একটা না একটা কিছু নিয়ে থাকতে হবে, তো ন্যারেটিভ তৈরি করতে হবে, অজুহাত তৈরি করতে হবে, বয়ান তৈরি করতে হবে সেই আগের স্টাইলে। আমরা যেটা এখন দেখতে পাইতেছি যে অনেকেই নিরপেক্ষ থাইকা প্রতিমন্ত্রী হয়ে যায়, উপদেষ্টা হয়ে যায়, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী হয়ে যায়। তো গুপ্ত মূলত কারা? এগুলা বললে আর কি অনেক কথাই আসা পড়ে। এগুলো আসলে বিভাজনের রাজনীতি, এগুলো আমরা চাই না। আমরা চাই আমার দেশটা সামরিকভাবে কর্মসংস্থান সৃষ্টি হোক, যেন আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। আর আরও কিছু পরামর্শ, সেটা হচ্ছে আপনার পাকিস্তানের সাথে, চীনের সাথে, এদের সাথে রিহার্সাল করে আপনার হচ্ছে মিলিটারি ট্রেনিং নেওয়া উচিত। অলরেডি যাইতেছে কিছু বিমান বাহিনী, আর পাকিস্তানের বিমান বাহিনী কিন্তু খুব ইফেক্টিভ। কারণ ভারতের সাথেই ভারত, মানে এখানে গ্যাঞ্জাম করবে মূলত ভারত, ঠিক আছে? আমাদের এই অঞ্চলে মানে আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারত। মিয়ানমার আমাদের তো বড় কোনো শত্রু না, ঠিক আছে? তো ওদের বিমান বাহিনী পাকিস্তানের, এটা নিয়ে তো সন্দেহ থাকার কথা না, কারণ ভারতকে যেভাবে নাকানি চুবানি খাওয়াইছে, ওদের থেকেই মূলত আমাদের এই ট্রেনিংটা নিতে হবে। তো পাকিস্তানের সাথে ঘন ঘন করেন, রিলেশন নষ্ট করেন ওদের সাথে, ওদেরকে আমার দরকার, এটা হচ্ছে কথা। আপনারা সংবিধান
সংবিধান করতেছেন। আরে ভাই, সংবিধান মাইনা তো ইয়া হয় নাই, তাই না? এগুলো মাথায় রাখতে হবে। আর যে বয়ানের কথা বললাম, মানে আমরা তো আবার এগুলো বললে আবার বলে যে দেশটা আফগানিস্তান হয়ে হইতেছি। তো দেশটা যদি আফগানিস্তান হইতো তাহলে তো আফসোস থাকতো না, কারণ ওরাও তো অনেক আগে হয়ে গেছে, তাই না? মানে আফগানিস্তানের উদাহরণটা দিতে হয়। খুব খারাপ লাগে আর কি, এসব কথা বলতে খুবই খারাপ লাগে যে আফগানিস্তানে এত বছর যুদ্ধ চলছে, তছনছ করে ফেলছে, সে আফগানিস্তান আজকে কোন লেভেলে? যে সিঙ্গাপুর আমাদের সময় স্বাধীন হয়েছে, ওই সিঙ্গাপুর আজকে কোন লেভেলে? আর আমরা কোথায় আছি? তো খালি চেতনা নিয়ে, এগুলো নিয়ে খুব আফসোস লাগে, বুঝছেন? এখানে শুধু চেতনা, সিন্ডিকেট এগুলোই পাওয়া যায়। আর সিন্ডিকেটের কথা কী বলবো, যে জিনিসের দাম এই দেশে একবার বাড়ে ওইটা কমতে দেখি না। আর কমলেও ধরেন যে আপনার এক্সাম্পল দিই, একটা জিনিসের দাম ধরেন যে কোনো একটা অজুহাতে আপনার হচ্ছে 10 টাকা বাড়লো, আর যখন ওই জিনিসটা শেষ হয়ে যায়, ধরেন যেটা যুদ্ধ, 10 টাকা যুদ্ধের জন্য 10 টাকা দাম বাড়ছে, যুদ্ধ শেষ হওয়ার পরে আপনার কমবে হচ্ছে 60 টাকা, কিন্তু 6 টাকা আর কমবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেশের সিন্ডিকেটের অবস্থা। তো যেটা বলতাম যে এরকম কিছু অল্টারনেটিভ কর্মসংস্থানের সৃষ্টি করুন, সেটা হচ্ছে আপনার ড্রোন হইতে পারে, কারণ সামনে মানে এগুলোই মূলত বেশি চলতেছে। কারণ একটা দেশের আপনার হচ্ছে ড্রোন এমন একটা জিনিস, সেখানে কেউ থাকে না মানে এটার ভিতরে আর কি। কারণ একটা দেশের সৈন্য যখন আরেকটা দেশে ধরা খায়, তখন যেই দেশটা সৈন্য ধরা খাইছে ও অনেকটা চাপে থাকে। ঠিক আছে, যার কারণে সামনে যুদ্ধটা হবে ড্রোনের যুদ্ধ, সাইবারের যুদ্ধ। এই সাইবার নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশের মানে এগুলা আগে ধরা হইতো শেখ হাসিনার সময়, যারা সাইবার এক্সপার্ট ওদেরকে, যেমন আপনার হচ্ছে উত্তর কোরিয়া, ওরা কী করে, যারা সাইবার এক্সপার্ট ওদেরকে দিয়ে বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশেরও ইয়া করছিল, ব্যাংকে হানা দিছিল, তাই না, ওদের হ্যাকারকে দিয়ে। তো এরকমভাবে ওদেরকে সুযোগ দেন, সাথে কিছু আপনার ইউনিক হান্ট চালু করেন, মানে এখানে থাকতে পারে এটার জন্য আপনার শিবিরের হেল্পও নিতে পারেন, কারণ ওদের কাছে এরকম লাইন ওদের খুব ভালো চিনা আছে এই লাইনটা, যে ইউনিক হান্ট বলতে মানে এটা এমন একটা পরিকল্পনা যে যেই যেটাতে ভালো, কেউ যদি ক্রিকেটে ভালো হয়, মানে এটার একটা হচ্ছে আপনার প্রয়োজন একটা মন্ত্রণালয় করে যেই যেটাতে এক্সপার্ট ভালো, এরকম কিছু হান্ট তৈরি করে যারা ইউনিক কিছু পারে, এরকম সম্পদ বের করে আনেন, মানব সম্পদ। আরেকটা বিষয় সেটা হচ্ছে দুদিন আগে শাপলা দিবস গেছে। শাপলা দিবস বলতে শাপলার গণহত্যার যে বয়াল দিন সেটা গেছে। তো এই সরকারের কাছে অবশ্যই একটা দাবি থাকবে যে শাপলার যে হত্যাকাণ্ড এটার অবশ্যই সুষ্ঠু বিচার করবেন। কারণ হচ্ছে শাপলাতে কিন্তু ওই হেফাজতের ছেলেগুলো নেতাকর্মী এরা কিন্তু মাইর খাইতো না, মাইরটা খাইছে মূলত আপনাদের গাদ্দারের জন্য। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ আপনারা ওই সময় মানে আশা দিয়েছিলেন যে হেফাজতের সাথে আপনারা বসবেন মানে রাজপথে, কিন্তু আপনারা আসেন নাই। আর ওই সময় যদি আসতেন তাহলে হচ্ছে আপনার শেখ হাসিনা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সাথে হচ্ছে আপনার এত বছর ফ্যাসিস্ট আমল দেখতে হতো না। তো এই হচ্ছে অবস্থা, বিচারটা করেন না এটা। আর হচ্ছে মূলত হেফাজত তো আপনাদের পক্ষে এতদিন ছিল নির্বাচনের সময়, তো এটা আপনাদের করা জায়েজ। সাথে বিডিআর হত্যার বিচারটাও চাই, কারণ এটাই তো মানে শেখ হাসিনার শুরু। হত্যাকাণ্ডের যে রাজনীতি, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই, স্পেশালি এগুলো আর কি। সাথে শিক্ষা ব্যবস্থায় যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সঠিক যে হিস্টোরি, আমাদের যে পূর্বপুরুষ যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, সংগ্রাম বা এর আগের যে আন্দোলনগুলো, তো প্রতিটা হিস্টোরি আর কি মানে খুব অথেন্টিক, খুব রিয়েলিস্টিক এই আকারে বইতে আনতে হবে।
কারণ এগুলা যদি একটা জাতি না জানে তার ইতিহাস, তার পূর্বপুরুষের ইতিহাস, তাহলে ওই জাতিকে আপনার হচ্ছে গোলাম বানায় রাখা যায় আর কি সবসময়। তো এগুলা আমরা বইতে অন্তর্ভুক্ত চাই। সাথে ভারতের সাথে যেই অবৈধ কিছু চুক্তি আছে ওগুলা আমার বাতিল চাই। আর সাথে আরও কিছু চাই, সেটা হচ্ছে এখনকার যে জেনারেশন, আমি হচ্ছে জেনারেশনের, আমি দেখতেছি আর কি, মানে এখনকার জেনারেশন আপনার হচ্ছে তারা উদ্যোক্তা হইতে চাইতেছে, বিশেষ করে আপনার হচ্ছে খামার এগুলা, মানে এই এগ্রিকালচারাল এই ক্ষেত্রে চলে যেতেছে। কারণ সামনে এআই যুগ, এআইতে আপনার হচ্ছে অনেকে চাকরি নাও থাকতে পারে, সামনে রোবটের যুগ, ঠিক আছে? তো খাবার দাবার এগুলো সবার খাইতে হবে, চলবে, মানে বাঁচতে হলে এগুলো লাগবে আর কি। এই সেক্টর তো অভাবে না। এগ্রিকালচারাল এই ক্ষেত্রে আপনার হচ্ছে কিছু উদ্যোক্তা তৈরি করেন, এদের নিয়ে কেমনি কী করা যায়, ট্রেনিংয়ের ব্যবস্থা যা যা করা লাগে এদেরকে হেল্প করেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার শেখ হাসিনাকে ভারত থেকে আনার ট্রাই করেন, কারণ এটা হচ্ছে সবার প্রতি একটা শিক্ষণীয় বিষয় হিসেবে থাকবে আর কি, ঠিক আছে? কারণ এই 15-17 বছর মানে কী পাইলাম, এই জাতি কী পাইছে? একটা 15-20 বছর একটা জাতি কতটা চেঞ্জ হয়, কতটা কিছু হয়। আর এক পদ্মা সেতু করছে, রূপপুর করছে, ভালো করছে, ভালো। তো এগুলো তো মানে এই হাতে গোনা কয়েকটা প্রকল্প, এগুলো যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তো ওগুলোর কথা তার বলে না। 240 বিলিয়নের মতো পাচার হয়েছে। আর প্লাস হচ্ছে 15 বছরে 2-একটা জিনিস কইরা ওরা যে হাইপ তুলতেছে, মানে কী বলবো, এগুলো তো অন্য কোনো কান্ট্রি হইলে 15 বছর অনেক চেঞ্জ হয়ে যেত। প্রতিটা কান্ট্রি এখন খুবই উন্নত। তো যাই হোক, এগুলার কাপ্পার অবশ্যই তাকে দিতে হবে, মানে শেখ হাসিনার কথা বলতেছে, এগুলোর কাপ্পারা দিতে হবে। যার কারণে হচ্ছে তাকে দেশে ফিরে আনার জন্য যা যা করার প্রয়োজন তাই করেন, দর কষাকষি যা প্রয়োজন। মনে করেন যে ভারতের আশকারায় শেখ হাসিনা, আরেকটা ইস্যু তুলি, সেটা হচ্ছে যে ভারতের আশকারায় শেখ হাসিনা এই নির্বাচনগুলো করছে, দামি আমি নিশিরাতের ভোট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেনাবাহিনীর ভোট। তো এখন এই গত 3 দিন আগে ওদের বিধানসভা নির্বাচনগুলো, মানে রাজ্যভিত্তিক যে নির্বাচন ওগুলো শেষ হয়েছে। তো এখন ওদের দেশে আর কি প্রশ্ন উঠতেছে যে নির্বাচন আসলে মানে স্বচ্ছতার ভিত্তিতে হয় নাই। তো এগুলো দেখলে ভালো লাগে আর কি, বুঝছেন? যে এতদিন আমরা এগুলোই বলে আইতেছি, আমরা এগুলার ভুক্তভোগী, ভিকটিম। তো এখন তোমরা বুঝো কেমন লাগে তোমরা থেকে। মমতা কান্নাকাটি করতেছে যে নির্বাচন জাল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এখন কেমন লাগবে? ঠিক আমাদের তো ওরকমই লাগবে। সবশেষে কিছু কথা বলি, সেটা হচ্ছে যা যা বললাম এগুলো যদি তারেক রহমান মানিয়ে চলে তাহলে তো ভালো, আর না মানলে তো কিছু করার নেই। তা আমি এতটুকুই বলবো যে ফ্যাসিস্ট হয়েন না, অহংকারী হয়েন না, আর আওয়ামী লীগের থেকে শিক্ষা নেন, এটা হচ্ছে কথা। আর জামাত এবং আপনারা মিলামিশা থাকেন, একবার আপনি একবার উনি, এভাবে ক্ষমতা আসতে হবে। তো জামাতের আমলে যদি কোনো আইন পাস করতে, যে কোনো একটা কিছু করতে সমস্যা হয়, তাহলে এটা বিএনপিকে দিয়ে করায় নেন, জামাতকে বলছি। আবার বিএনপি যদি কোনো কিছু প্রবলেম হয়, কোনো কিছু আইন পাস করতে, সেটা জামাত যদি ক্ষমতায় আসে ওই সময় করায় নিন। টোটালি মিলেমিশা থাকতে হবে, এটা হচ্ছে কথা। কারণ এখন আমরা ফ্যাসিস্ট মুক্ত, তো এ বিষয়ে সতর্ক থাকতে হবে আর কি, আমাদের ভিতরে যেন কোনো বিভাজন না তৈরি করতে পারে, কারণ আমরা দুজনই ভিকটিম, তাই না? ওরা ব্যাক করলে সবার বিপদ, এটা হচ্ছে কথা। ওরা যা প্রমাণ করছে আর কি, এই আগে তো এক কথাই বলতো যে আওয়ামী লীগ, জামাত বিএনপি, সারাদিন একটাই গালুকপ্প থাকতো আর কি। তো অনেকেই এখন বলতেছে যে আওয়ামী লীগ ব্যাক করবে, এই করবে, সে করবে। সেই বিষয়টা হলো সে কথা বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ কীভাবে ব্যাক করবে? যে আওয়ামী লীগ তেজ্য হয়ে গেছে, তেজ্য পুত্রের মতো, তো কীভাবে আবার ঘরে আসবে সেটা বলেন। ও চেষ্টা করতে পারে, তবে আশাটা ওর জন্য এত ইজি না, ঠিক আছে?
হ্যাঁ, এখন মনে হইতে পারে যে বিএনপি হয়তোবা ওদেরকে স্পেস দিতেছে। একটা কথা কি, স্পেস দিতেছে ইজ ট্রু, কিন্তু বিএনপি যখন দেখবে যে তাদের রাজনীতির জন্য মানে এরা হুমকি হয়ে যাইতেছে, তখন তো বিএনপি স্পেসটা দিবে না, তাই না? আর আরও কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে বলি, আওয়ামী লীগ যদি ব্যাক করতে হয় তাহলে কীভাবে ব্যাক করবে সেটা আপনি আমাকে বলেন। তার এখানে খুব ম্যাসাকার করে আসতে হবে, একটা যে কোনো বড় অভ্যুত্থান হবে, খুব দেশে একটা যে কোনো ইস্যু নিয়ে খুব জুলাইয়ের মতো একটা গ্যাঞ্জাম যাবে, দেন হচ্ছে একটা অন্তর্বর্তী সরকার বসবে, ওই সরকারটা তার হওয়া লাগবে, মানে আওয়ামী লীগের পারপাস সার করবে, এরকম হওয়া লাগবে আর কি। যেমন মিলিটারি যদি এরকম কেউ থাকে আর কি, ধরেন যে খুব গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম হওয়ার পরে এই জামাত কিন্তু এই কারণে মূলত চুপ, ঠিক আছে, খুব বড় গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম হওয়ার পরে মিলিটারি পাওয়ার নিল, পাওয়ার নেওয়ার পরে এরকম আওয়ামী লীগ ব্যাক করলো, মানে এরকম আর কি। ওই মিলিটারি কিন্তু আওয়ামী লীগের হতে হবে। আর প্লাস হচ্ছে মানে নেতৃত্ব দিবে কারা, সবটাই ইন্ডিয়াতে, তাই না? নেতৃত্বটা দিবে কারা? এখন দু একটা মিছিল বের করে একটু কমিটি দিয়ে ইয়া করা যাবে না, এটা হচ্ছে কথা। আর আওয়ামী লীগ কেমন একটা দল, সেটা হচ্ছে শেখ হাসিনা নির্ভর, ঠিক আছে? তো শেখ হাসিনা বাঁচবে কদিন বলেন আমাকে? ওরা যে পাওয়ারে আসবে বা ইয়া করবে, তারপরে তো আর কারো নেতৃত্ব এই আওয়ামী লীগ মেনে নেবে না, শেখ হাসিনা উইদাউট শেখ হাসিনা, তাই না? খুব গ্যাঞ্জাম ছাড়া, খুব অভ্যুত্থান কিছু একটা মানে ওরকম অস্বাভাবিক কিছু ছাড়া, যেমন শেখ হাসিনা চলে গেছে কি অস্বাভাবিক একটা অভ্যুত্থানের মাধ্যমে না, তো এরকম অস্বাভাবিক কিছু ছাড়া আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না। হ্যাঁ, কিছু ছোটোখাটো কিছু ইয়া হবে, কিছু আইনি লড়াই হবে, তারপর হচ্ছে আইনজীবীরা হচ্ছে আপনার ইয়া করবে, এগুলো হবে। তবে হ্যাঁ, তারা দল হিসেবে থাকবে ওই যে ছোটো দল, এরকম আর কি, গণ অধিকার পরিষদের মতো তাদের লোকও থাকবে, কিন্তু তারা ইফেক্টিভ কোনো কিছুই হতে পারবে না, কারণ তাদের কার্যক্রম অলরেডি নিষিদ্ধ, তাই না? আরও কিছু ওয়ে আছে, ওগুলা মানে ওরা হচ্ছে সব কিছু ট্রাই করবে। সেটা হচ্ছে আপনার যেমন জাতীয় পার্টির উপরে বর করতে পারে, বা সিপিবিএস ওদের উপরে বর করতে পারে, এরকম কিছু ইয়ে আছে। বা আওয়ামী লীগের কিছু মানে একটু ভালো নেতা, ওরা হচ্ছে জাতীয় নির্বাচনে দাঁড়াবে, বিভিন্ন নির্বাচনে দাঁড়াবে, ঠিক আছে? তো এরকম নির্বাচনে দাঁড়ায়, ধরেন যেরকম স্বতন্ত্র থেকে দাঁড়াবে আর কি, এরকম স্বতন্ত্র থেকে দাঁড়ায় আর দু একজন এরকম সংসদে গেল, তারা কি আওয়ামী লীগের ব্যাক করার কোনো আইন পাস করতে পারবে? স্বতন্ত্র হিসাবে গেছে, কিন্তু তারা এরকম আওয়ামী লীগের ওই দু একটা কথা সংসদে বলতে পারবে, কিন্তু আইন তো পাস করতে পারবে না, তাই না? এটা হচ্ছে কথা। আর যে ছেলে তেজ্য হয়ে ঘর থেকে বের হয় বা বাবা বের করে দেয়, ওকে তো আপনি এত সহজেই ব্যাক করাতে পারবেন না। আর ওর ব্যাক করতে হলে এখানে তো আরও কিছু দল আছে, এনসিপি আছে, ওরাও তো মরণ কামড় দিবে, তাই না? তো এত সহজ না আসলে, একটা কমিটি দিলে বা একটু ছাড় দিলে এত সহজ না, কারণ ও চলে গেছে এই দেশ থেকে অস্বাভাবিকভাবে, ওকে এখানে ব্যাক করতে হলে অস্বাভাবিক কিছু করতে হবে, ঠিক আছে? স্বাভাবিক কোনো প্রক্রিয়া ও আসতে পারবে না, এটা হচ্ছে কথা। ও ব্যাক করতে হলেও এখানে যে আইন আছে এটা উইথড্র করা লাগবে, দেন হচ্ছে যে পাওয়ারে আছে ওর সাথে মানে লিহাজও করতে হবে, মানে এটা আসলে সম্ভব না, এটা হবে না, তো এরকম আর কি। তো ঠিক আছে, ব্যাক করার কোনো ইয়ে নেই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।